যুব সমাজকে সংগঠিত করার জন্য 1978 সালের 27 অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন এবং একই বছর উনি যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। কেন? কারণ স্বাভাবিকভাবেই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ হোক অথবা যে কোনো দেশই হোক, যেই দেশটি যাত্রা শুরু করে অথবা অলরেডি শুরু করেছে যাত্রা, যে কোনো দেশের জন্যই হোক, যে কোনো জাতির জন্যই হোক, যুবক সম্প্রদায় যারা প্রবীণ আছেন দেশের মধ্যে তাদের এবং যারা নবীন তাদের মধ্যে সেতু বন্ধন। যে কোনো যুব সম্প্রদায়কে যদি সঠিকভাবে পরিচালিত করা না যায়, যদি সঠিক দিক নির্দেশনা না দেওয়া যায়, তাহলে কোনো দেশের পক্ষেই কোনো সেক্টরেই, সেটি অর্থনীতি হোক, সেটি সংস্কৃতি হোক, সেটি ক্রীড়া হোক, সেটি রাজনীতি হোক, কোনোভাবেই সেখানে উন্নয়ন সাধন করা সম্ভব না। এবং সেই জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন, যে যাতে করে দেশের যুব সমাজকে সঠিক নেতৃত্ব দেওয়া যায়, সঠিকভাবে দিক নির্দেশনায় পরিচালনা করা যায় এবং যাতে করে সমগ্র যুব সম্প্রদায় দেশের উন্নয়নে, দেশ গঠনে অবদান রাখতে পারে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা কি দেখছি, যে বাস্তব যা বর্তমানে এই যে স্বৈরাচারী সরকার, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারী সরকার, বর্তমানে শেখ হাসিনার অবৈধ সরকার বাংলাদেশে, আমরা কি দেখেছি? কয়েকদিন আগে আমরা দেখেছি একটি ঘটনা। কি সেই ঘটনাটি? মুক্তিযোদ্ধারা হচ্ছেন এই জাতির প্রেরণার উৎস, এই জাতির সাহসের উৎস। অথচ আমরা কি দেখলাম? এই স্বৈরাচার অবৈধ ব্যাংক ডাকাত সরকারকে আমরা দেখলাম মুক্তিযোদ্ধাদের সাথে, মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে তারা কি করলো? যুবক সম্প্রদায়কে সামনাসামনি মুখোমুখি ঠেলে দিল, কোটার কথা বলে, কোটা আন্দোলনের মোকাবেলার কথা বলে। তার ফলে কি হলো? সরকারের যেটি প্ল্যান ছিল সেটি হচ্ছে যে যদি আমরা যুব সম্প্রদায়কে বাংলাদেশের যুব শক্তিকে যদি আমরা দিক নির্দেশনাহীন করে দিতে পারি, তাহলে তাদের এই যে অবৈধভাবে ক্ষমতা দখল, এই অবৈধভাবে ক্ষমতা দখলের যে নীল নকশা, সেটি বাস্তবায়িত হবে। কিন্তু আমাদের যুব সম্প্রদায় ঠিকই আসল জিনিসটি বুঝতে পেরেছে এবং ঠিকই তারা তাদের দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, তারা দাবি সঠিকভাবে পরিচালিত করেছে। এখন এই যে ঘটনাটি ঘটলো, এরকম আরো কতগুলো ঘটনা ঘটলো। আজকে এখানে যতজন বক্তৃতা দিয়ে গেছেন, প্রত্যেকের কথার মধ্যে, প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটি কমন জিনিস ছিল। আজকে আমরা সকালবেলায় যদি পত্রিকা খুলি, বাংলাদেশের অবস্থান যদি দেখি, বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো যদি দেখি, এই স্বৈরাচারী যে সরকার, তাদের যে দল এবং তাদের যে কিছু তাদের সাথে যারা আছে, তাদের লুটপাটের ভাগীদার, এরা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ, সচেতন প্রতিটি মানুষ, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের কর্মী, প্রত্যেকে একটি কথা বলছে। কি সেই কথা? সেই কথা হচ্ছে জনগণের অধিকার, জনগণের কথা বলার অধিকার, জনগণের নিরাপত্তা, জনগণের ভোটের অধিকার, জনগণের বাক স্বাধীনতার অধিকার। এই কয়টি শব্দ ঘুরে ফিরে প্রতিদিন প্রত্যেকটি মানুষ উচ্চারণ করে থাকে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই কয়টি জিনিস এই স্বৈরাচার সরকারের সময়, এই অবৈধ স্বৈরাচার সরকারের সময়, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে তাদের সময় এই কয়টা বিষয় অনুপস্থিত, তাদের সময় এই কয়টা বিষয় অনুপস্থিত। এখন
আসেন, সামান্য কয়েকটি জিনিস যেগুলো আমরা কম বেশি সকলে জানি। এর আগেও কয়েকদিন আগে এখানে আমি বক্তব্য দিয়েছি, সেই সময়ও আমি উল্লেখ করেছি, আপনারা যখন কথা বলেন, কোনো সামাজিক অনুষ্ঠানে ঘরের মধ্যে কথা বলেন, তখনও বারংবার হয়তো আপনারা এই জিনিসগুলো কথা বলেন। তারপরেও যেহেতু বক্তব্য দেওয়ার এখানে সুযোগ হয়েছে, আমি সংক্ষেপে কয়েকটি জিনিস তুলে ধরতে চাই আপনাদের সামনে। কি সেই জিনিসগুলো? যেমন আজকে বাংলাদেশে এই যে একটু আগে যে আমি বললাম, সবাই কয়েকটি কথা বলে, ভোটের অধিকার, কথা বলার অধিকার, এর সাথে আমি এখন যেই কথাগুলি বলবো এগুলো সরাসরিভাবে সম্পৃক্ত। কিভাবে? আসেন দেখি। 2009 সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে এই বর্তমানের অবৈধ সরকার যখন ক্ষমতা দখল করল, সেই সময় এই রং হেডেড শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ সহ 14,000 কোটি টাকার অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ ছিল। মনে আছে আপনাদের? আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ক্ষমতা দখলের সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে তারা একটির পর একটি নিজেদের মামলাগুলো তারা ঠিকই সরিয়ে ফেললো, মামলাগুলোকে তারা নষ্ট করে দিল, সরিয়ে ফেললো, মামলার মুখোমুখি তারা আর হলো না। এখন এই মুহূর্তে আজকে বাংলাদেশে এমন কি কোন সাংবাদিক আছেন, এমন কি কোন সংবাদপত্র আছে যে শেখ হাসিনার সেই এর পরে বিগত 10 বছরে যত হয়েছে সেগুলোতে পরে আসবো বা আসলাম না, সেগুলো সবারই আপনাদের জানা আছে। কিন্তু এই যে 2009 সালে যে 14,000 কোটি টাকার অর্থ আত্মসাতের যে দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল, এইগুলোর ইনভেস্টিগেটিভ রিপোর্ট তৈরি করে অথবা এইগুলো বিষয় সরাসরি দাঁড়িয়ে সরকারকে বা পাবলিকলি কোনো কথা বলা সম্ভব নয়। আজকে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা যুবদলের সকল ভাইদের কাছে, বাংলাদেশের যুব সম্প্রদায়ের কাছে, বাংলাদেশের তরুণ সম্প্রদায়ের কাছে, যে কি জন্য সম্ভব নয় আজকে কেন সম্ভব নয় এই প্রশ্ন করা। কোথায় আমরা যারা আপাতত এই দেশে আছি, এই দেশে তো আমরা টিভি খুললে দেখতে পাই যে সরকারকে, প্রধানমন্ত্রীকে, যে কোনো নাগরিক, যে কোনো সংশ্লিষ্ট, যে কোনো সাংবাদিক যদি কোনো জিনিস মনে করে সে তাদের কাছে জানতে চায়, সরাসরি প্রশ্ন করতে পারে, সরাসরি জিজ্ঞেস করতে পারে। বাংলাদেশে কেন সেটা সম্ভব না বর্তমানে? ইয়েস, আসছি সে কথায়। একজন এখান থেকে বলেছে গণতন্ত্র নেই, সঠিক। হ্যাঁ, আসছি, আরো আসছি, আসেন। এরপরে